জামাত ইসলামের নিবন্ধন, জামাত ইসলামের প্রতীক, এটিএম আজহারুল ইসলামের মুক্তি, এই বিষয়গুলো আটকে দিতে পারে সরকারের একটা অংশ। সে ষড়যন্ত্র শুরু হয়েছে। জামাত ইসলামীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আমি যে নিউজটা এখন বিশ্লেষণ করছি, এটা জামাত শিবিরের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়, স্পর্শকাতর একটা বিষয়। দেখেন, প্রথম আলো ডেইলি স্টার নেপথ্যে ভারতের সহায়তায় দিল্লি স্টার চমৎকারভাবে সুনিপুণভাবে খেলছে। যেই সময়ে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ঠিক সেই সময়ে জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার এইসব সামনে আনলো এনসিপির বাচ্চা নেতাদের মাধ্যমে। প্রথম আলো ডেইলি স্টার খেলাটা দেখেছেন। এমন একটা সময়ে জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার পাকিস্তানপন্থী এই বিষয়টা নিয়ে সামনে আনা হলো, যেই সময়ে জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার সময় এসেছে, যেই সময় এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাওয়ার সময় এসেছে। আশা করা হচ্ছে এই কিছুদিনের মধ্যে 27 তারিখ এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন। তার আগে জামাত রাজাকার, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী, অমুক তমুক অবস্থান ক্লারিফাই করতে হবে, ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, নানান কিছু। অতএব বিষয়টা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। উপদেষ্টা মাহফুজ এই ঈদের সময় লক্ষ্মীপুরে যে বলে আসলেন যে জামাত ইসলামী সহ যারা বাংলাদেশপন্থী, মানে জামাত ইসলামী বাংলাদেশপন্থী দল। আমি তো বলি যে বাংলাদেশের সবচাইতে, বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশপন্থী নেতা অধ্যাপক গোলাম আযম। কারণ বাংলাদেশপন্থী মানেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আর পাকিস্তান পন্থা বলতে কোনো পন্থাই নেই, কারণ পাকিস্তানের সাথে ইউনাইটেড হবে বা ওইরকম কোনো চেতনাই নেই। বাংলাদেশে আছে ভারতপন্থী, আর ভারতপন্থার বিরুদ্ধে যিনি সোচ্চার তিনিই পিওর বাংলাদেশপন্থী। যাই হোক, উপদেষ্টা মাহফুজ লক্ষ্মীপুরে গিয়ে বলে আসলেন এই কয়েক মাস আগে, 2 মাস আগে, 2 মাস হয় নাই, যে জামাত ইসলামী বাংলাদেশপন্থী, এখন পাকিস্তানপন্থী বলে ট্যাগ দিচ্ছে। এবং রঠা সঙ্গীতের এটা স্পষ্ট, এটা সবাই জানে, আমি নিজে ছিলাম, যে ওখানে কিছু কওমি মাদ্রাসা ছোট ছোট বাচ্চা ছেলে, চরমনের মুরিদ বা এই টাইপের কয়েকটা ছেলে, 10-15 জন, তারা এই রঠা সঙ্গীতের বিরোধিতা করে ইঞ্চি ইঞ্চি এই গানটা গাইতে বলেছে। শিবির জাতীয় সঙ্গীত নিয়ে মাথা কামায় না, এটা মনে রাখতে হবে। আমরা রঠা সঙ্গীতের বিরোধিতা করি বা ওটা মানি না, কিন্তু শিবিরে কোনো টপিক্স না। শিবির পক্ষে বিপক্ষে কোনো কথাই বলবে না। শিবিরের ফাও কাজ নাই যে রঠা সঙ্গীত নিয়ে বলে থাকবে। শিবিরের কাজ অনেক উপরে, এটা আমরা এগুলো নিয়ে কথা বলি। যাই হোক, 2-4টা মাদ্রাসার ছেলে যারা শিবির না, শিবিরের ড্রেস আপ বা স্টাইলের সাথে মেলে না, তারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করলো, এটার দায় চাপালো শিবিরের উপর। তার প্রতিবাদে শিবিরকে ইঙ্গিত করে এই রঠা প্রেমীরা, রবীন্দ্র পূজারীরা রাজু ভাস্কর্যে রঠা পূজা করলো এবং সেখানে ছাত্র দলের লোকজন উপস্থিত হলো। দেখেন, পরিকল্পিতভাবে এই রঠা প্রেম, 71, পাকিস্তান পন্থা, যুদ্ধাপরাধের সহযোগী, জামাতেরও বিচার হওয়া উচিত, এই বিষয়গুলো সামনে আনা হবে পরিকল্পিতভাবে। বুঝতে পারছেন কেন এটা নিয়ে? জামাত পাকিস্তানপন্থী না কোন পন্থী, এটা কি এনসিবির মাহফুজ এরা জুলাই আন্দোলনের সময় জানতো না? বা এই যে মাহফুজ বাংলাদেশপন্থী হিসেবে জামাতকে উল্লেখ করেছে লক্ষ্মীপুরে, তখন কি জানতো না? জানতো। তাহলে এখন কেন বলছে? ভারত প্রথম আলো ডেইলি স্টারের গভীর পরিকল্পনার অংশ হিসাবে, দেখেন, এই যে জামাত নেতাদের ফাঁসি দিতে হবে, এটা প্রথম আলো ডেইলি স্টার ভারতের বিশাল প্রজেক্ট। এখন শেষ পর্যন্ত সেই জামাত নেতারা নির্দোষ প্রমাণিত হবেন আদালতে, এবং যিনি জীবিত আছেন তিনি মুক্তি পাবেন, এটা এই ভারত প্রথম আলো ডেইলি স্টার মানতে পারছে। একই সাথে নিবন্ধন প্রতীক, দাড়িপাল্লা প্রতীকের বিরুদ্ধে অ্যালার্জি, সেও যুগ যুগ ধরে, সে যার দাড়িপাল্লা আবার ফিরে পাবে, এটা মানতে পারছে না। তো এই জন্যে এটা যাতে আটকে দেয়া যায়, এটা নিয়ে যাতে রাজনীতিতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায়, জল ঘোলাটে করা যায়, তার অংশ হিসেবে প্রথম আলো ডেইলি স্টারের প্ররোচনায় এই মাহফুজগং এবং এনসিবির ছোট ছোট বাচ্চা নেতারা, যারা রাজনীতির রও বোঝেন এখন পর্যন্ত, যারা বিকাশে 10,000 টাকা পেলেই এদের আদর্শে ঘুরে যায়, এই ছোট ছোট বাচ্চা ছেলেরা, এরা জামাতকে বলছে পাকিস্তানপন্থী, এরা বলছে রাজাকার গোলাম আজম, রাজাকার জামাত শিবির বাংলা স্যার। ছোট ছোট বাচ্চা ছেলেরা, আপনি চিন্তা করেছেন? এদের এই বুদ্ধি আছে, এরা জানে রাজাকার কি, রাজাকারের অর্ডিন্যান্স কত সালে কত তারিখ হয়েছে ওটা বলতে পারে এই বাচ্চারা। কিন্তু এরা বলছে, আপনি চিন্তা করছেন, এরা বলছে না। আসলে প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়া এদের মাধ্যমে বলাচ্ছে কি জন্যে? 27 তারিখ এটিএম আজহারুল ইসলামের মুক্তি আটকে দেওয়া, মুক্তির পর একটা শাহবাগ ক্রিয়েট করা,
প্রথম আলো ডেইলি স্টার এদেরকে প্যাট্রোনাইজ করবে, লোক দরকার নেই। প্রথম আলো ডেইলি স্টার দেখবেন যে কি করে, এখানে কি খেলা খেলে, এবং একই সাথে জাতীয় সঙ্গীতের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে, যাতে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিবন্ধন শুনে খেলাটা জমাতে পারে, শুধু একটা বিষয় না, সামগ্রিকভাবে যাতে জমাতে পারে। এবং একই সাথে আপনি দেখেছেন আজকে আমি যখন কথা বলছি 13 তারিখ জামাতে নিবন্ধন মামলা শুনানি হয়েছে। তো শুনানি শেষ হয়নি, আগামীকাল আবার শুনানি হবে। এই শুনানি যেভাবে হচ্ছে, মানে এটা মহান কিছু, বিশাল কিছু। এবং এই শুনানির একটা দিক আমি খেয়াল করেছি, যে ইন্টারভেনর এসেছে, তিনি আলাদাভাবে সাবমিশন করতে চান। ইসি একটা পক্ষ, জামাত একটা পক্ষ, সেখানে ইন্টারভেনর এসেছে, মানে কেউ তৃতীয় কোনো পক্ষ এখানে এসে সাবমিশন করতে চাচ্ছে, এই মামলায় নিজেকে জড়ানোর চেষ্টা করে। যদি কোর্ট আজকে সময় দেয়নি, কালকে দিবে, তাকে সাবমিশন করতে দিবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নানান পক্ষ জড়িত হয়ে এই মামলাকে এখন ভিন্ন খাতে প্রবাহিত করতে যাচ্ছে। এখন এটি আজহারুল ইসলামেরটা তো শেষ, এখন তো আর নতুন ভাবে কেউ যুক্ত হতে পারবে না। রায়টাকে প্রভাবিত করার চেষ্টা নানানভাবে হতে পারে। বাংলাদেশের রায় কিভাবে, এটা আমরা জানি, তাতে যতই দুধের ধোয়া প্রধান বিচারপতি হোক, স্পর্শকতার মামলায় স্বাধীনভাবে রায় দিতে পারে এটা মনে করি না, চেষ্টা করা হচ্ছে। অথবা রায়টা কোর্ট যদি স্বাধীনভাবেও দিতে পারে, যেহেতু এই বিচারপতি ভালো, আমরা মেনে নিলাম যে তিনি এটিএম আজহারুল ইসলামের মামলার রায়টা স্বাধীনভাবেই দিবেন, কিন্তু রায়ের প্রতিক্রিয়ায় একটা অঘটন ঘটানোর ষড়যন্ত্র আছে, তার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে এই মাহফুজগঞ্জের মাধ্যমে। এই এনসিপির ছোট ছোট বাচ্চা, ছাত্র সংসদ নিয়ে কি একটা গঠিত হয়েছে, ওর বাচ্চা নেতাদের মাধ্যমে জামাতকে রাজাকার বলে, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী সহযোগী বলে, তখন বলবে হাইপ তুলে যুদ্ধাপরাধী সহযোগীদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন এটা আওয়ামী লীগ বা অন্য কেউ বললে, বামপন্থীরা বললে তো পিটানি খাবে, কিন্তু এটা যদি ওরা বলে তাহলে তার পিটানো খাবে না। এই জন্য এখন দিল্লি প্রথম আলো ওদেরকে ম্যানেজ করেছে, ওদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছে। এটা এই নিবন্ধন দাঁড়িপাল্লায় নিবন্ধন দিলেও যাতে দাঁড়িপাল্লা না দেয়া লাগে, এ ধরনের ষড়যন্ত্র। তো দর্শক দেখেন, মাহফুজ বলেছে এবং মাহফুজ ডিলিটও করেছে, কিন্তু মাহফুজের পক্ষে এনসিপির একাংশ দাঁড়িয়ে গেল, আসিফ মাহমুদ দাঁড়িয়ে গেল। আসিফ মাহমুদের বক্তব্য একটু শোনাই। দিল্লির গোলামির ঝিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করতে নয়, ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয়। ওয়াশিংটন মস্কো ওটা এমনিতে কথার কথা ব্যালেন্স করার জন্য বলেছেন। মূল হচ্ছে পিন্ডির গোলামি বলতে কোনো জিনিস আছে বাংলাদেশে? পাকিস্তানের দালাল বা পাকিস্তান বলতে এগুলোতে কোনো এক্সিস্টেন্স নেই। তারপরও আসিফ মাহমুদের মতো একজন উপদেষ্টা, একজন মন্ত্রী কথা কেন বলছেন? এর অর্থ হচ্ছে আবার সেই স্বাধীনতা বিরোধী এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাচ্ছে, এটা তো পিন্ডির গোলাম, এটা হতে দেওয়া যায় না। আবার সেই স্বাধীনতা বিরোধীরা নিবন্ধন ফিরে পাচ্ছে, সে 71 সালের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবে না, এটা হতে দেওয়া যাবে না, এটা ঠেকাও। অতএব দর্শক, এই মাহফুজগঞ্জের এনসিবির বাচ্চা নেতাদের, এমনকি আসিফ মাহমুদদের যে সাম্প্রতিক তৎপরতা, এর নেপথ্যে ভারত, প্রথম আলো, ডেইলি স্টার এবং এগুলো নানান ব্যাখ্যা আছে কেন করছে। অনেকগুলো পার্সপেক্টিভের একটা দিক হচ্ছে জামাতের নিবন্ধন ঠেকিয়ে দেওয়া, এটি আজহারুল ইসলামের মুক্তি ঠেকিয়ে দেওয়া। অতএব জামাত শিবিরকে এটা নিয়ে ভাবতে হবে।